আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন লন্ডন থেকে। স্বাগত জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। সার্জিও গোরের বাংলাদেশ ভিজিটের পর তিনি ট্রাম্পকে যে রিপোর্টটি পাঠিয়েছেন তাতে ট্রাম্প ভীষণ অসন্তুষ্ট এবং তিনি এটা বলেছেন যে আমি অনেকদিন আগে বলেছিলাম শেখ হাসিনা ইজ এ লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তখন আমি অর্ধেক সুরে বলেছিলাম। এখন আমরা রিপোর্ট পাওয়ার পর এখন বুঝতে পারছি যে দেশের 5 কোটি 6 কোটি লোকের রায়কে উপেক্ষা করে ভোট যেভাবে হয়েছে এবং তাকে যেভাবে বিতাড়িত করা হয়েছে তাকে আমি পূর্বের অবস্থানেই যেটা বলেছিলাম সেই পূর্বের অবস্থানেই আমি আবার ফিরে যাচ্ছি যে শি ইজ এ লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। অর্থাৎ এই যে সরকার গঠন হয়েছে তা গণতান্ত্রিকভাবে কোনো মূল্যায়ন পায় না, গণতন্ত্রের কোনো মানদণ্ডই পূর্ণ করতে পারেনি। এটা ট্রাম্পের বক্তব্য, যেটা ট্রাম্প সার্জিও গোরকে বলেছেন, সার্জিও গোর যেটা মিটিংয়ে বলেছেন। তো এবার বলেন যে এবার আপনি আলাপ আলোচনা করুন কিভাবে ওনাকে দেশে ফেরানো যায়, এবং এ ব্যাপারে আমরা খুব একটা বেশি দেরি করতে চাই না। আর তারপরে তিনি ঝটপট একেবারে ফোন করে তিনি চলে আসেন এর কাছে, জয়শঙ্করের কাছে। জয়শঙ্করের ঘরে যে মিটিংটা হয়েছে কালকে, সেই মিটিংয়ে ছিলেন অজিত দোভাল এবং পিকে মিশ্রা। পিকে মিশ্রা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি। প্রিন্সিপাল সেক্রেটারি হচ্ছে ডান হাত, বাঁ হাত বলুন, চোখ বলুন, মস্তিষ্ক বলুন, সবকিছুই হচ্ছে প্রাইম মিনিস্টারের ওই প্রিন্সিপাল সেক্রেটারি। তার হাত ধরেই সমস্ত কিছু কাজকর্ম হয়, ওই চিঠিপত্র লেনদেন থেকে আরম্ভ করে আলাপ আলোচনা সমস্ত কিছু প্রিন্সিপাল সেক্রেটারি। তার নাম হচ্ছে প্রমোদ কুমার মিশ্র, পিকে মিশ্র বলে তাকে ডাকা হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এখন যা অবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনাকে তার বাংলাদেশে ফিরিয়ে দাও, এবং তার জন্য ভারতের সঙ্গে আলোচনা করে তার নিরাপত্তার ব্যবস্থা, সড়ক পথে যাওয়া উনি পছন্দ করছেন না, তাহলে ওতে রিস্ক বেশি। সড়ক পথে না গিয়ে আকাশ পথে যাওয়াটাই সব থেকে সেফ। দরকার হলে আমি প্রধানমন্ত্রী মোদীকে বলবো যে তাকে স্পেশাল সিকিউরিটি জেট দিয়ে, তাকে ফাইটার জেট দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া। আর যদি না করতে চায় তাহলে পরে আমাদের ওখানে যে সমস্ত অ্যাসেট ফ্যাসেট রয়েছে তারা ব্যবস্থা করবে। যদি বাধা দিতে চায়, ভারতের সঙ্গেও আমাদের কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে, তখন তারা ওই ব্যাপারটা বললে। এখন এই যে মিটিংটা হলো সেটা সম্পূর্ণ হচ্ছে ট্রাম্পের বক্তব্য নিয়ে, ট্রাম্পের প্রতিক্রিয়া নিয়ে বলা যায়। অর্থাৎ ট্রাম্প যেটা চাইছেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব, পারলেই আগস্টেই ঢুকিয়ে দেওয়া। এই যে প্রধানমন্ত্রী হিসেবেই তিনি দেশে ফিরছেন, এই কথাটা কিন্তু আমি বহু আগে বলেছি। তখন আমায় নানান প্রশ্ন করা হয়েছে, নানান রকম উক্তি করা হয়েছে। এখন খোদ মার্কিন প্রেসিডেন্ট তিনিই বলছেন, আমি আর এখনো বলছি না। কিন্তু আমি কখনো সাবেক প্রধানমন্ত্রী তাকে বলিনি। উল্টা আমাকে যারা ফোন করে, আমি সাবেক চেয়ারম্যান ছিলাম, অমুক ছিলাম, আমি তাদেরকে বলি যে আপনারা সাবেক বলেন কেন? আপনারা তো
সরকারি গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত সরকারের প্রতিনিধি আপনাদের একটা অশুভ শক্তি উৎখাত করেছে, আপনি কি সংবিধানের বাইরে চলে গেলেন? আপনি নিজেকে সাবেক বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? তারাও আর আমার সঙ্গে কথা বাড়াননি, আমার কথা মেনেই নিয়েছেন। এখন যারা কথা বলেন তারা আর সাবেক বলে নিজেদের দাবি করেন। এখন আমি যখন কথাগুলো বলি না, তখন কিন্তু আমি কোনো গণৎকার না। আপনারা যদি মনে করেন আমি কোনো গণৎকার, তা নয়। ভারতবর্ষের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে তাদের সঙ্গে কথা বলা, মিলিটারি ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলা, সেন্ট্রাল আইবির সঙ্গে কথা বলা, এবং কূটনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে, যারা পদে রয়েছে, তাদের সঙ্গে যাদের সঙ্গে আলাপ আছে, তাদের সঙ্গে কথা বলে সমস্ত ব্যাপারটাকে বিচার বিশ্লেষণ করে আমার যেটা মনে হয় আমি সেটা বলি। কোনোটা ঠিক হয়, কোনোটা ভুল হয়। এই আপনারা দোষ তো আমার ধরেনি। এখন আপনারা আমার প্রশ্ন করবেন, আমি জানি এখানে এখন প্রশ্ন করার প্রচুর লোক রয়েছে, আপনি ওখানে ছিলেন নাকি? থাকতে হয় না। আপনার দেশেরও বহু বুদ্ধিমান সাংবাদিক আছেন যাদের এরকম ডিপ সোর্স আছে, তাদের বলে ডিপ পকেট জার্নালিস্ট। তারা সকল সোর্স ডিসক্লোজ করেন না, তারাও কিন্তু ওইভাবেই খবর পান। তো এতদিন ধরে আমি যেটা করে এসছি, আমি সেটার ধারাবাহিকতাই বজায় রেখে আমি বিশ্লেষণমূলক আমি কথাবার্তা বলে যেটুকু আমার মনে হয়েছে আমি বলেছি। কতটা মিলেছে, কিছু মেলেনি। যেটা মেলেনি তার জন্য আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে, দাদা আপনি তো এটা বলেছিলেন, এটা তো হয়নি, ওটা বলেছিলেন, ওটা তো হয়নি। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে আমি বলেছিলাম ডিসেম্বর, তারপরে বলেছিলাম সেপ্টেম্বর, তারপরে বলেছিলাম সেপ্টেম্বরও হয়তো লাগবে না। এখন দেখুন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। অর্থাৎ আগাম আঁচ করা এবং সেটা থেকে একটা ফল বের করা, ওই নিংড়ে একটা রস বের করে সেইটাকে উপস্থাপন করাই হচ্ছে আসল সাংবাদিকতা। হ্যাঁ, সেখানে ভুল হতে পারে, আমারও হিসেবে ভুল হয়, মানুষ, আমার বিচার বিশ্লেষণে ভুল হতে পারে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে 70 থেকে 75% মিলে যাচ্ছে। এখন যারা আগে আমার বিরুদ্ধে প্রচার করতেন, সেই প্রচারটা কিন্তু অনেক কমে এসছে। তারা এখন বুঝতে পারছেন যে আমি যেগুলো বলেছিলাম পর সেই জিনিসগুলোই হচ্ছে। এনসিপির কি অবস্থা হবে, ইউনূসের কি অবস্থা হবে, তারেক রহমানের কি অবস্থা হবে। যেদিনকে তারেক রহমান চীন যাওয়ার কথা ঘোষণা করলেন, সেদিনকেই কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যে কুড়ুলে পা মারলেন তারেক। তারপর তো ডাবে গাছে চড়া হ্যান ত্যান, বাসের চারে চড়া হ্যান ত্যান, তা আমি বলেছি। আলটিমেটলি তাই হলো। কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন পুরোনো ভিডিওর সঙ্গে। এখন ভারত, আমি এবার ফিরে আসি আসল কথায়। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি ভাবছে? ভারতও ভাবছে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের ইন্টারনাল সিকিউরিটির ওপরে হ্যামার হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দেশে ফিরিয়ে দেওয়া হোক এবং পূর্ণ মর্যাদায়। এই পূর্ণ মর্যাদাটা প্রতিষ্ঠিত করতে গেলে তার দরকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য, প্রত্যক্ষ সাহায্য। সার্জিও গোর বলেছেন এই প্রত্যক্ষ সাহায্য এবং পরোক্ষ সাহায্য সম্পূর্ণ আমরা করব। লজিস্টিক যদি আপনারা দিতে পারেন তারা দেবেন, লজিস্টিক যদি না দিতে পারেন তাহলে পরে আমরা দেবো। ভারত বলেছে লজিস্টিক যা আছে লজিস্টিক আমরা দিয়ে দেবো। ধরুন প্লেন দেওয়া, ফাইটার জেট দিয়ে তাকে পৌঁছে দেওয়া, তার আগে 3 দিন ধরে চক্কর কাটানো বাংলাদেশের আকাশে সমস্ত ফাইটার জেটগুলোকে,
একটা ত্রাসের আবহাওয়া সৃষ্টি করে দিয়ে তাকে ডুবিয়ে দাও। আপনারা বলবেন যে আপনি তো আগাম বলে দিচ্ছেন, তাহলে পরে তো এরা সতর্ক হয়ে যাবে। এরা সতর্ক হলেই বা কি, না হলেই বা কি, কিছুই আসে যায় না। পৃথিবীর বৃহত্তম শক্তি এবং এশিয়ার বৃহত্তম শক্তি দুটো যদি মনে করে যে আমি এইখানেই কাজটা করবো, বলেছিলাম না একবার, দুটো বুনো হাতি যদি যুদ্ধ করতে শুরু করে দেয়, তাহলে যে ঘাস বাংলাদেশ, তার কি অবস্থা হবে? সে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। এখানেও কিন্তু তাই হবে। আর এই ছুটকো ছাটকা, আমরা এগুলো হাতে গুলি না, ছুটকো ছাটকা যেগুলো আছে আপনার এই যত ওই সার্জিস এরা দেখবেন যে সব বঙ্গোপসাগরে পালাচ্ছে, আর নইলে পরে জেলে ঢুকতে হবে। আগামীকাল শেখ হাসিনা একটা বৈঠক করবেন। বৈঠক মানে কি, তিনি একটা ভিডিও কনফারেন্স করবেন। আগামীকাল অন্য একটা কাজে আমি হয়তো ব্যস্ত থাকবো। আমি হয়তো আপনাদের সামনে কালকে উপস্থিত হতে পারবো না, চেষ্টা করব। যদি আমি খবর পাই, আমি রাত্রিবেলা খবরটা করে রেখে দিয়ে আমি টাইম লাইনে দিয়ে রেখে দেবো যদি পাই। আর যদি না পাই, তাহলে সেক্ষেত্রে আর কালকে আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না, হবে 6 তারিখে, মানে কালকে হচ্ছে 5, কালকে ওনার ওই এই রয়েছে, ভিডিও কনফারেন্স রয়েছে। সেটা আপনারা সবাই জেনে যাবেন। নতুন ওটা নিয়ে নতুন কিছু বলার নেই। ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে যেটা হওয়ার কথা আছে, ওটা নিয়ে নতুন কিছু বলার নেই। আর যেটা নতুন কিছু খবর আমার জোগাড় করার ব্যাপার আছে, তার জন্য আমি হয়তো একটা দিনের জন্য আপনাদের থেকে আমি একটুখানি ছুটি নিতে পারি। তবে যে খবর দেব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেব। যখন খরচা করে যাচ্ছি সেখানে, তখন কিছু খবর তো নিয়ে আসবই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন এবং প্রার্থনা করুন শেখ হাসিনা যেন সুস্থ থাকেন এবং তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং আরো বহুদিন রাজনীতি করতে পারেন এবং আপনাদের দেশকে আরো উন্নয়ন করতে পারেন। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে আমার আলাপের বিষয় শেখ হাসিনার ডিসেম্বর মিশন এবং নেপথ্যের ভুতুড়ে খবর। ভুতুড়ে খবর বলতে আমি এই মুহূর্তে যেটি আলাপ করতে চাইছি যে শেখ হাসিনা ফেরার ঘোষণা দেওয়ার পর থেকে আপনারা খেয়াল করে দেখবেন, একটু যদি ডিপলি খেয়াল করেন, শুধু ফেরার ঘোষণা না, গত 2 বছর যাবৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নানা রকম ভুতুড়ে নাম দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে, পোর্টালে, গণমাধ্যমে আর্টিকেল প্রকাশিত হয় ইউনূসের পক্ষে, জঙ্গিদের পক্ষে। শুধু ওয়েব পোর্টালে নয়, সোশ্যাল মিডিয়া নানা রকম পেজ, এগুলোতেও দেখবেন যে ইউনূসের পক্ষে, এমনকি ইউনূসকে দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতায় রাখবার প্রচারণা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে ইউনূসকে রাষ্ট্রপতি করবার প্রচারণা চালাচ্ছে। ঠিক তেমনি এমন আর্টিকেল লেখা হচ্ছে যে আর্টিকেল শেখ হাসিনা যে ডিসেম্বরে ফিরবেন সেটি নিয়েও নানা রকম বিতর্ক সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত শেষ বিচারে যে কোনো লাভ হচ্ছে না, সেটি দেখা যাচ্ছে বিশ্ব এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে। আজকে ঠিক তেমনি একটি আর্টিকেলের ব্যবচ্ছেদ করব আমরা। আজ থেকে ঠিক 10 দিন আগে 23শে জুলাই এশিয়া টাইমস নামীয় একটি ওয়েব পোর্টালে এটি প্রকাশিত হয়েছে, সেটিরই ব্যবচ্ছেদ করতে চাই। ডিসেম্বরে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা, এটা কি স্রেফ একটি রাজনৈতিক বক্তব্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো মনস্তাত্ত্বিক খেলা? আর সবচেয়ে বড় প্রশ্ন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমসে প্রকাশিত ভুতুড়ে নিবন্ধের আসল কারিগর কারা? আজ প্রতিটি তথ্য ও খবরের পেছনের আসল ঘটনা আমরা উন্মোচন করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ ও ভারতের ভূ রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি একটি খবর নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। আন্তর্জাতিক ওয়েব পোর্টাল এশিয়া টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের মাটিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন সংকট তৈরি করেছে। আর্টিকেলে উল্লেখ করা হয় 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান, আমি এখানে বলবো যে তথাকথিত ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে তার প্রত্যর্পণের অনুরোধ জানালেও নয়াদিল্লি বিষয়টি আইনি পর্যালোচনার অধীন বলে জানিয়েছে। তবে বিতর্কের মূল জায়গাটি এখানে, একজন দণ্ডপ্রাপ্ত নেতা যিনি বিদেশি ভূখণ্ডে আশ্রয়ে রয়েছেন, তিনি কিভাবে সেখান থেকে রাজনৈতিক বক্তব্য প্রদান এবং দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন। আর্টিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সাবেক বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যানের মন্তব্য তুলে ধরা হয়েছে। ক্যাডম্যানের ভাষ্যমতে, আমি বারবার ভারতকে অনুরোধ করেছি প্রত্যর্পণ চুক্তি সম্মান করে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে, কিন্তু ভারত সেই অনুরোধ উপেক্ষা করেছে, ফলে তার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করতে হয়েছে। তার মতে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোনো প্রতিবেশী দেশের মাটিতে বসে সাজানো উচিত নয়। ডিসেম্বর মাসকে বেছে নেওয়ার পেছনের কৌশল নিয়েও নিবন্ধে বিশদ বিশ্লেষণ করা হয়েছে। 1971 সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় পাকিস্তান বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ। আওয়ামী লীগ দীর্ঘকাল নিজেদের এই মুক্তিযুদ্ধের প্রধান স্থপতি হিসেবে উপস্থাপন করে এসেছে এবং এটিই সত্য, আওয়ামী লীগই বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্থপতি এবং স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং মোহাম্মদ ইউনুসের সাবেক বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ এই আর্টিকেলে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মতামত দিয়েছেন। তার মতে রাজনৈতিক মনস্তাত্ত্বিক চাপ, 6 মাস আগেই ডিসেম্বরের ফেরার কথা বলে শেখ হাসিনা মূল রাজনীতি ও আলোচনাকে নিজের ও দলের দিকে ঘুরিয়ে রাখতে চান। ঢাকার উপর চাপ সৃষ্টি, নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রশাসনকে নিরাপত্তা জোরদার, সম্ভাব্য সহিংসতা মোকাবেলা এবং পাল্টা প্রতিবাদের প্রস্তুতিতে ব্যস্ত রাখা, শহীদদের স্মৃতিকে ঢাল হিসেবে ব্যবহার, আইনি সাজাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখানোর অপচেষ্টা, এগুলো হচ্ছে আলী রিয়াজের কথা। আলী রিয়াজের স্পষ্ট কথা, ভারতের সবুজ সংকেত ছাড়া শেখ হাসিনার একতরফাভাবে দেশে ফেরার কথা বলা আদতে বাংলাদেশ ও ঢাকার অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির একটি কৌশল মাত্র। অন্যদিকে বাংলাদেশের চিফ প্রসিকিউটর স্পষ্ট জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা সীমানায় পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। তার ভাষায়, আপনি ডিসেম্বরে আসবেন নাকি জানুয়ারিতে সেটা আপনার বিষয়, কিন্তু আমরা আপনাকে কালই চাই। আর্টিকেলে জোর দিয়ে বলা হয়েছে যে ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের এই রাজনৈতিক তৎপরতা বাংলাদেশকে একটি বার্তা দিচ্ছে, যেটি হলো ঢাকার সার্বভৌমত্বের ওপর প্রভাব বিস্তার। দীর্ঘদিন শেখ হাসিনার শাসনকালে নয়াদিল্লির অন্যতম কৌশলগত সঙ্গী মনে করা হতো। 2024-এর তথাকথিত গণ অভ্যুত্থানের পর দৃশ্যপট বদলে গেছে। বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান পরিষ্কার, ভারতের সাথে সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে, কোন রাজনৈতিক নির্ভরতার ওপর নয়। অধ্যাপক আলী রিয়াজ এই বিষয়ে সতর্ক করে বলেছেন, বাংলাদেশ এখন আমূল বদলে গেছে। 2024 সালের তথাকথিত অভ্যুত্থান তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের ভারতের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। ভারত যদি তাদের নীতি পুনর্বিন্যাস না করে তবে তারা বড় ধরনের ভুল করবে। সম্পর্ক হতে হবে মর্যাদা ও সম্মানের ভিত্তিতে। দর্শক, এতক্ষণ যে প্রতিবেদনটি বিশ্লেষণ শুনলেন সেটি বহিরাঙ্গনে একটি পেশাদার আন্তর্জাতিক সংবাদ মনে হলেও এর ভেতরে নজর দিলে আসল সত্য ও ভয়াবহ জালিয়াতি বেরিয়ে আসে। আসুন আমরা আর্টিকেলের পেছনের মূল গলতগুলো একে একে উন্মোচন করে। সংবাদ মাধ্যমের ভুতুড়ে ঠিকানা। এশিয়া টাইমস ওয়েব পোর্টালটিতে ঠিকানা দেওয়া রয়েছে কানাডার, কিন্তু উইকিপিডিয়া ও দাপ্তরিক নথি বলছে এশিয়া টাইমসের মূল সদর দপ্তর হংকং এ। 2 ভুতুড়ে লেখিকা শেখ হাসিনাকে লক্ষ্য করে এই নিবন্ধটি যিনি লিখেছেন তার নাম সাইমোনেটা ফোন্নাসিয়েরো। পেশাগত নেটওয়ার্ক লিঙ্কডইনে তার প্রোফাইল বলছে তিনি তুর্কি সংবাদ মাধ্যম টিআরটিতে কর্মরত, অথচ পুরো ইন্টারনেটে অনুসন্ধানে দেখা গেছে এই লেখিকার নামে এশিয়া টাইমসে এই একটি মাত্র লেখায় রয়েছে। একজন ইতালীয় সাংবাদিকের জীবনে কি
একটি মাত্র নিবন্ধ লেখারই শখ হয়েছিল। দুর্বল ইংরেজি ও এজেন্ডা ভিত্তিক রচনা। নিবন্ধটির ভাষার মান অত্যন্ত দুর্বল এবং চাটুকারিতাপূর্ণ, যা স্পষ্ট প্রমাণ করে এটি কোনো পেশাদার ইতালীয় বা আন্তর্জাতিক সাংবাদিকের লেখা নয়। এটি আদতে কোনো জামায়াত কিংবা ইউনুসপন্থী গোষ্ঠীর ছদ্মবেশে লেখা ঘোস্ট রাইটিং বা ভুতুড়ে নিবন্ধ। এখানে দেখুন আলী রিয়াজ এসছে, এখানে চিফ প্রসিকিউটর এসছে, তারা কাদের প্রতিনিধিত্ব করে এটি তো একটা শিশুও বুঝতে পারে, তাই কিনা? মিথ্যা প্রপাগান্ডা ও অস্তিত্বের সংকট। ভুতুড়ে এই লেখিকা নিজেকে এশিয়া টাইমসের করেসপন্ডেন্ট দাবি করলেও এশিয়া টাইমস কর্তৃপক্ষ কখনো তাকে তাদের প্রতিনিধি হিসেবে স্বীকার করেনি। ঠিক এভাবেই আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে কাল্পনিক আইডির আড়ালে ইউনুস ও চরমপন্থী গোষ্ঠী একের পর এক তথ্যযুদ্ধ ও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। বাস্তবতা হলো অপপ্রচার ও প্রপাগান্ডা চালিয়ে একটি দেশের জনমত বা আন্তর্জাতিক সমর্থন কেনা যায় না। বিশ্ব আজ বুঝে গেছে বাংলাদেশে কি ঘটছে, আর দেশের ভেতরের সাধারণ জনগণও এদের আসল রূপ চিনে ফেলেছে। ভুতুড়ে সাংবাদিক আর ভুয়া তথ্য দিয়ে সাময়িক বিভ্রান্তি তৈরি করা গেলেও আলটিমেটলি ইউনুস ও তাদের পেছনের চরমপন্থী গোষ্ঠীগুলোর রাজনৈতিক অস্তিত্বই এখন মারাত্মক সংকটে পড়েছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক টিকে থাকবে দুই দেশের পারস্পরিক সার্বভৌমত্ব ও জনগণের সুসংহত বন্ধনের ওপর, কোনো ভুতুড়ে এজেন্ডা বা একতরফা প্রপাগান্ডার ওপর নয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।